আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আপনারা হয়তো পার্ট 1 দেখে এখন পার্ট 2 দেখতে এসেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকেও দেখে আসতে পারেন। পার্ট 1-এ ছিল আমরা স্টিভেন পাস থেকে বের হয়ে লেবাননের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্রকৃতির এই ভয়ঙ্কর সৌন্দর্যের মধ্যেও কত বড় বিপদ লুকিয়ে থাকে, শুধুমাত্র যারা ফেস করে তারাই বলতে পারবে। আমরা যখন এই জায়গা থেকে বের হই তখন অনেক বেশি হেভি স্নো হচ্ছিল। প্রথমে আমি যেতে অনিচ্ছা প্রকাশ করলেও পরে সবাই মিলে রওনা দিলাম লেবাননের উদ্দেশ্যে। পার্কিং থেকে বের হয়ে কিছুটা দূর আসার পরে রাস্তার অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন, আর হঠাৎ করে দেখলাম গাড়ির চাকা স্লিপ কাটছে। তখন তো আমরা সবাই ভয় পেয়ে গেছি, কিন্তু যখন রওনা দিয়ে দিয়েছি এখন আর ব্যাক করার উপায় নেই, কারণ এই জায়গা থেকে গাড়ি পাশে টার্ন করে যাওয়ার মতো জায়গা নেই। আমাদের এখান থেকে লেবাননে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু এরও বেশি লাগতে পারে যদি এরকম স্নো হতে থাকে, তখন তো গাড়ির স্পিড আর বাড়ানো যাবে না। তো আমাদের সামনে আরও মোট 3টা গাড়ি ছিল, তো গাড়িটা যে সাইড দিয়ে যাচ্ছে আমরা সেই রাস্তা বরাবর তাদেরকে ফলো করতে করতে যাচ্ছি। দেখে রাস্তার দিকে তাকালে হয়তো বুঝতে পারবেন সবার চাকা কিন্তু সেম ভাবে যাচ্ছে, এর জন্য একটা লাইনের সৃষ্টি হয়েছে। তো এই লাইন বরাবরেই সবার যেতে হয়। এর থেকে কিছুটা 19-20 হয়ে যদি স্নোর মধ্যে চাকা চলে যায় তখনই গাড়ির ব্রেকটা কাজ করে না আর চাকাটা স্লিপ কাটতে থাকে। তখন আপনি চাইলেও আপনার গাড়ি কন্ট্রোল করতে পারবেন না, ব্রেকে পাড়া দিলেও ব্রেক কাজ করবে না, অটোমেটিক গাড়িটা ঘুরতে শুরু করবে। প্রথমেই যে আমি যেতে রাজি হইনি এর কারণ হলো এই স্নো নিয়ে আমার খুব বাজে একটা অভিজ্ঞতা আছে। সেটা হলো যে বছর আমি প্রথম আমেরিকায় আসি সে বছর অনেক বেশি স্নো হয়েছে আমাদের এই এরিয়ায়। আমি যেখানে কাজ করতাম সেখান থেকে বাসে যাতায়াত করতাম, কিন্তু স্নো যেদিন হয় সেদিন অনেক সময় বাস বন্ধ থাকে। পরে আমি যেখানে কাজ করতাম সে জায়গার মালিক আমাকে বাসায় নামিয়ে দিতে আসে। আসার সময় হঠাৎ করে আমার বাসার কাছাকাছি আসার পরে সে রাস্তায় এত বেশি স্নো হচ্ছিল কি আর বলবো। অনেক বেশি হেভি স্নো হওয়ার কারণে স্পিড লিমিট 5-এ থাকার পরেও গাড়িটার চাকা অটোমেটিকলি ঘুরতে শুরু করে। আর আপনাদেরকে তো প্রথমেই বলেছি এই স্নোতে ব্রেকও তেমন কাজ করে না। আমাদের আগে আরো 3-4টা গাড়ি এসে স্নোর কারণে আটকা পড়েছে, যার ফলে আমাদের গাড়ির চাকাটা ঘুরতে ঘুরতে সেসব গাড়ির মধ্যে ধাক্কা দেওয়া শুরু করেছে। আর পিছন দিয়ে আরো গাড়ি আসতেছে, সেম ভাবে একটা একটাকে ধাক্কাধাক্কি করছে। আর যারা গাড়ি চালাচ্ছে তাদের হাতেও কোনো কিছু করার নেই যে কোনোভাবে গাড়িটা থামাবে। তো যাই হোক, কোনোভাবে বেঁচে ফিরলাম সেই বিপদ থেকে। এই কারণে আমার স্নো একেবারেই পছন্দ নয়, কারণ সেসব থেকে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আজকে যেখানে যাচ্ছি সেখানে আমাদের আগে অনেক বাঙালি গিয়েছে, তো সবার কাছ থেকে জিজ্ঞেস করলাম, সবাই বলল এখানে স্নো হয় কিন্তু এই রাস্তাগুলো সব সময় পরিষ্কার করতে থাকে। যেসব এরিয়ায় সব সময় স্নো হয় সেসব এরিয়ার রাস্তাগুলো কিছু গাড়ি আছে যারা স্নো পরিষ্কার করে, সব সময় সেই স্নোগুলো রাস্তা থেকে সরিয়ে দেয় যাতে করে সবগুলো গাড়ি সুন্দরভাবে যেতে পারে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ বলবো না কি বলবো জানি না, যেদিন আমরা গিয়েছি সেদিন তো ছিল 25 ডিসেম্বর। এই কারণে হতে পারে, অথবা তাদের কোনো ব্যবসায়িক পলিসি ছিল কিনা বলতে পারি না, কারণ তারা শুধু এক পাশের রাস্তা পরিষ্কার করছে, আরেক পাশের রাস্তা কিছুটা করছে, বাট তেমনভাবে করছে না। আচ্ছা বলুন তো কিভাবে বিশ্বাস করব এটা তাদের ব্যবসায়িক পলিসি না? যে জায়গায় আমাদের আসার কথা ছিল আমরা সেখানে চলে এসেছি। এটা হচ্ছে লেবাননের প্রধান পর্যটন কেন্দ্র, কিন্তু এখানের রাস্তাগুলো দেখেন কি পরিষ্কার। স্নো আছে পাশে, সেগুলি পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে যাতে রাস্তায় গাড়ি চলাচলে কোনো সমস্যা না হয়। এখানে আসার পরে পার্কিং খুঁজতে খুঁজতে কোথাও পার্কিং খুঁজে পেলাম না। আর যে পরিমাণ স্নো হচ্ছে এমনিতে ইনায়ার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, আমাদেরও নাক বন্ধ বন্ধ হয়ে আসে এমন পর্যায়ে। আধা ঘন্টা ধরে এ জায়গায় ঘুরতে ঘুরতে পার্কিং খুঁজে না পাওয়ার কারণে পরে সিদ্ধান্ত নিলাম আমরা কোথাও দাঁড়িয়ে খাবারটা খেয়ে আবারও রওনা দিব, সেখান থেকে না হয় অন্য কোথাও যাব। আর আমার কাছে এখানে দেখার মতো তেমন কিছুই মনে হয়নি, তাই আমরা আর গাড়ি থেকে নামলাম না। গাড়িতে বসেই
খাবারটা খেয়ে আবারও রওনা দিলাম। ভেবেছিলাম যেভাবে আস্তে আস্তে করে গাড়ি চালিয়ে এই জায়গায় পৌঁছে গিয়েছি, সেভাবে এই জায়গা থেকে বের হয়ে আমাদের এরিয়ায় চলে আসতে পারবো। কিন্তু সামনে যে আমাদের জন্য এত বড় বিপদ লুকিয়েছিল সেটা আমাদের জানা ছিল না। আসলে ওই পরিস্থিতির মধ্যে আপনাদের জন্য যে ভিডিও ক্লিপ নিব সেটাই মাথায় আসে না, আর এটা না আসারই কথা। কি হয়েছে সেটা না হয় আপনাদেরকে খুলে বলি। এখান থেকে আমাদের বাসায় যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে, সেটা ম্যাপে দেখাচ্ছিল। স্নো থাকার কারণে গাড়ি বেশি জোরে চালাতে পারেনি, মাত্র 20 থেকে 30 লিমিটের মধ্যে গাড়িটি চালিয়েছে। এভাবে প্রায় 40 মিনিট চালানোর পরে হঠাৎ করে রাস্তায় আমাদের গাড়িটি আটকে যায়। আসলে আমরা যেভাবে প্রথমে এসেছি, যে সবাই একই লাইনের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছে যাতে করে চাকাটা বরফের মধ্যে চলে না যায়, কিন্তু কিছু দূর আসার পরে আমাদের সামনে 2-3টা গাড়ি আটকে পড়ার কারণে আমরা সেই লাইন বরাবর যেতে পারিনি। আর যখনই সে লাইন থেকে বের হয়ে লেফট সাইডে এসে গাড়িটা টার্ন করে নিতে গেছে, সে পর্যায়ে আমাদের গাড়ির চাকা বরফের মধ্যে আটকা পড়ে গেছে। রাস্তার দিকে তাকালেই হয়তো বুঝতে পারছেন কি পরিমাণ বরফ পড়ে আছে রাস্তাতে। আর এখান থেকে যাওয়ার এই রাস্তাটি আমার মনে হয় তারা কয়েক ঘন্টা যাবৎ পরিষ্কার করেনি, যার কারণে বরফগুলো আটকা পড়ে গেছে আর রাস্তাটা এতটা পিচ্ছিল হয়ে গেছে। পরে আমাদের গাড়িটা আটকে যাওয়ার পর আধা ঘন্টা চেষ্টা করেও গাড়িটা সেখান থেকে সরিয়ে আনতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা ক্লিপ নিয়েছি গাড়িগুলো আটকে যাওয়ার পর সবাই কিভাবে যাচ্ছে। এখানে প্রায় আমরা আধা ঘন্টার মতো আটকা পড়েছিলাম। পরে সাহায্য করার জন্য কিছু লোক এসে আমাদেরকে বলল, তোমরা এখানে কতক্ষণ ধরে আটকা পড়ে আছো আর তোমাদের গাড়িতে চেন নেই কেন? পরে তারা বলে, তোমরা এই রাস্তা দিয়ে ব্যাক করতে পারবে না, কারণ এখানে অনেক বেশি বরফ জমে আছে। তোমরা যেভাবে এসেছো সেভাবে লেবুনুরতে যাও, আর লেবুনুরতের ওই দিক দিয়ে আরেকটি রাস্তা আছে, সেখান দিয়ে তোমরা সিয়াটলে যেতে পারবে। তাদেরকে বিশ্বাস করে আমরা ব্যাক করেছি, কিন্তু সে সময় ম্যাপও কাজ করছে না যে আমরা সার্চ দিয়ে দেখব আদৌ কোনো রাস্তা আছে কি নাই। এই যে সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোর সাহায্যে রাস্তার বরফগুলো ক্লিন করা হয়। পরে যাই হোক, আমরা যখন নেটওয়ার্ক পাই তখন চেক করে দেখি সেখান দিয়ে কোনো রাস্তা নেই। আমাদের বাসায় ফিরতে হলে এই একটি মাত্র রাস্তা, আর এই রাস্তা ধরে আমাদের আসতে হবে। কিছু দূর যাওয়ার পরে সেখানে একটি গ্যাস স্টেশনে দাঁড়াই, আর ওই জায়গায় ছিল আমাদের মতো অনেক ভুক্তভোগীরা। আমরা ভেবেছিলাম সেই রাতটা সেখানে কোনো একটি হোটেল ভাড়া করব, ভাড়া করে সেখানে কাটিয়ে দিব, পরের দিন সকালে না হয় বাসার উদ্দেশ্যে রওনা দিব। পরে দেখলাম সেই গ্যাস স্টেশনে আমাদের মতো অনেক ভুক্তভোগীরা। তাদের থেকে জিজ্ঞেস করলাম, অনেকে বলল গাড়িতে চেন লাগাতে হয় যাদের 2 হুইলস কার। পরে আমরা সেই গ্যাস স্টেশন থেকে চেন কিনে গাড়ির চাকায় চেন লাগিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও মনের মধ্যে অনেক ভয় আতঙ্ক নিয়ে রওনা দিলাম, কারণ এত রাতের বেলায় কি হবে। আমার কোলে ইনাইয়া আমরা সবাই সবকিছু মিলিয়ে একটা ঘাবড়েছিলাম। পরে যাই হোক, আল্লাহ আল্লাহ করতে করতে বরফ এরিয়াটা পার হয়ে আসলাম। আর আসার পথে দেখলাম অনেক বড় বড় গাড়িগুলো, প্রায় 4-5টি গাড়ি উল্টিয়ে পাল্টিয়ে এক এক পাশে পড়েছিল, আর একটা গাড়ি তো দেখলাম পুরা ডিগবাজি খেয়ে উল্টিয়ে আছে। স্নোর রাস্তাটা পার হয়ে এখানে দাঁড়িয়ে চাকা থেকে চেন খুলে নিচ্ছিল, কারণ চাকাতে চেন থাকলে স্পিড লিমিট 30-এর উপরে উঠা যাবে না। সেই 4টায় রওনা দিয়ে আমরা বাসায় পৌঁছেছি রাতের 10টায়। আল্লাহর রহমতে ভালোভাবে সুস্থভাবে সবার দোয়ায় বাসায় পৌঁছাতে পেরেছি, এটাই ছিল আমাদের কাছে অনেক কিছু।